কথা বলার প্রস্তুতি নিয়ে আসি নাই। তো আমি যেটুকু শুনেছি তা থেকে আমার যা মনে হয়েছে কয়েকটা মন্তব্য করছি। আমাদের সবাই যেটা আলোচনা করেছেন, আলোচনায় যেটা এসছে যে আমরা এমন একটা সময় এসছি, এমন একটা সংক্রান্তি যেখানে কিছু সম্ভাবনার সৃষ্টি হয়েছে যেটা গত 2 মাস আগেও হয়তো ছিল না। এখন এই সম্ভাবনার মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কী ধরনের দিক নির্দেশনা দেওয়া যায় সেটা নিয়ে অনেক বিস্তর আলোচনা হয়েছে। তো আমার দিক থেকে আমি অন্যদের কথা পুনরাবৃত্তি না করে নিজের চিন্তা থেকে আমার যেটুকু মনে হয়েছে সেরকম কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরছি। একটা হচ্ছে যে শিক্ষার চরিত্রটা কীরকম হওয়া উচিত। একটা দ্বন্দ্ব তো আছেই যে আমরা কি মুখস্থবিদ্যা করব না অন্য ধরনের শিক্ষায় যাব। এটা নিয়ে মুখস্থবিদ্যার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা নিয়ে অনেক কথা আছে। তবে আমি যদি ধরেও নেই যে একটা পর্যায় পর্যন্ত কিছু জিনিস শিশুদেরকে শিখতে হয় এবং সেটা হয়তো কিছুটা মুখস্থের মতোই দাঁড়ায়, তারপরেও যে দিকটাই জোর দেওয়া দরকার সেটা হচ্ছে যে সমস্যা সমাধানমুখী শিক্ষার দিকে আমাদের যাওয়া দরকার। অর্থাৎ শিক্ষার কাজ এই না যে ফটোকপির মতো বিদ্যা পেটে পুড়ে সেটা আবার বের করে দেওয়া পরীক্ষার খাতায়। শিক্ষাটা সেই ধরনের অনুকরণ না। শিক্ষার মধ্যে যে জিনিসগুলো তুলতে হবে সেগুলো হচ্ছে প্রশ্ন কিংবা সমস্যা, এবং ছাত্রদেরকে ইনভাইট করতে হবে যে এই সমস্যাটা তোমরা কিভাবে সমাধান করবে এবং সেটা নিয়ে যাতে খোলাখুলিভাবে কথা বলা যায়। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ভিন্ন মত এবং বিতর্কের জন্যে উন্মুক্ত জায়গা রাখতে হবে। আমি মাস্টার, আমি এসে কিছু কথা বললাম, এটাকে চ্যালেঞ্জ করা যাবে না, এটা কোনো শিক্ষাক্রম হতে পারে না। শিক্ষার আদর্শ হচ্ছে যে প্রশ্ন করা যাবে, এমনকি যিনি খুব মাননীয় শিক্ষক তাকেও প্রশ্ন করা যাবে, এবং এভাবেই কিন্তু জ্ঞান এগোয়। আমার মনে আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধের পরে যখন পড়ানো শুরু করি তখন আমার ক্লাসে একজন ছাত্র আমি ক্লাসে যা বলেছি সেটাকে চ্যালেঞ্জ করে সে তার এসেটা লিখলো এবং সে তথ্য প্রমাণ দিয়ে দেখালো যে আমি যেটা ক্লাসে বলেছি সেটা সঠিক হয়নি সম্পূর্ণ। আমি তাকে সবচেয়ে বেশি মার্ক দিয়েছিলাম এই সাহসটা দেখানোর জন্য। সে আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তো আমি বলছি যে শিক্ষার ভেতরে এই বিতর্ক এবং ভিন্ন মতের জায়গা থাকতে হবে, এবং যেহেতু ভিন্ন মত থাকলে সেটার একটা নিষ্পত্তি দরকার, সেই নিষ্পত্তি করারও কিছু ব্যবস্থা থাকা দরকার। একটা হচ্ছে গবেষণা। যখন আমরা একটা এম্পিরিক্যাল প্রবলেমের মুখোমুখি হই যে এই প্রকল্পটা কিংবা এই আইডিয়াটা কাজ করছে না, যেটা নিয়ে বিতর্ক আছে, তখন একটা উপায় হচ্ছে যে এটা নিয়ে আমরা একটা এম্পিরিক্যাল গবেষণা করলাম। আমরা দেখলাম যে এই প্রকল্পটার আগে এবং পরে কী অবস্থা ছিল, কিংবা এখানে প্রকল্পটা হচ্ছে ওখানে হচ্ছে না, ক্রস সেকশনাল কম্পারেটিভ অ্যানালিসিস করে আমরা তথ্যের ভিত্তিতে নির্ধারণ করতে পারি যে কোন জিনিসটা কার্যকর এবং কোনটা না। সব কিছু এম্পিরিক্যাল না, কোনো জায়গায় আমরা যখন আটকে যাই একটা ডিলেমার ভিতরে তখন নতুন চিন্তার দরকার হয়। তাই সেখানে আসে থিওরির প্রশ্ন, এবং থিওরি বলতে তত্ত্ব এবং নতুন তত্ত্ব উদ্ভাবনের যে ক্ষমতা সেটাকেও এনকারেজ করার দরকার হবে। এবং এর ফলে যে জিনিসটা আমার চতুর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন কিংবা এটাকে নতুনভাবে নির্মাণ করার যে প্রচেষ্টা, সেটা তো একদিনে হবে না। এবং পৃথিবীর যেসব জায়গায় যেসব প্রতিষ্ঠানে এই ধরনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে এই চর্চাটা
হ্যান্ডওভার করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে। তো সেই জন্যে যেমন এটার আধুনিক মানে আপনারা যদি আমাদের দেশের ইতিহাসে দেখেন, একসময় এখানে ইউনিভার্সিটি বলতে ছিল যেগুলোকে আমরা বৌদ্ধ বিহার বলে জানি, যেমন শালবন বিহার কিংবা পাহাড়পুরের সোমপুর বিহার। সেখানে এক ধরনের পুঁথিগত ধর্মতত্ত্ব ভিত্তিক শিক্ষা হতো, কিন্তু একটা ট্র্যাডিশন ছিল, এক প্রজন্মের কাছ থেকে আর এক প্রজন্ম জেনে নিত। আজকের বর্তমান যুগে এটার রূপান্তরটা হচ্ছে গ্র্যাজুয়েট মানে আন্ডার গ্র্যাজুয়েট থেকে গ্র্যাজুয়েট শিক্ষা, এবং গ্র্যাজুয়েট থেকে যারা পিএইচডি করতে পারে তারা নতুন জ্ঞান সৃষ্টি করছে। যে বিশ্ববিদ্যালয়ে আমরা নতুন পিএইচডি সৃষ্টি করতে পারবো, যারা পরবর্তী প্রজন্মে শিক্ষক হয়ে পরবর্তী প্রজন্মের পিএইচডিটাকে তৈরি করতে পারবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রজন্ম পরম্পরায় একটা স্বয়ংক্রিয় স্বয়ংচালিত শিক্ষা ব্যবস্থার সৃষ্টি হয়েছে। তো এই প্রস্তাবগুলো আমি আপনাদের সামনে রাখলাম। ধন্যবাদ। জি, আমরা একটু সংক্ষেপে মতামত দিব। তো এনসিপিতে আমি জব করতাম এবং কারিকুলামের সাথে যুক্ত ছিলাম, এখন থেকে পদত্যাগ করেছি, হিসাবে একটু মত বিনিময় করতে চাই। জি, আমি ডাকছি আপনাকে। জি, মফিজুর রহমান আমাকে ডাকছি। আসসালামু আলাইকুম। আসলে অনেক সময় আলোচনা হয়েছে এবং আমার মনে হয় সবাই ক্ষুধার্ত। এখন কথা নয়, আমি আসলে মূল একটি পয়েন্টে যেতে চাই। এখানে কেমন শিক্ষা ব্যবস্থা চাই বলেছে, আমরা যতক্ষণ আলোচনা শুনেছি শিক্ষার উপরে কেমন শিক্ষা এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয় যারা আলোচনা করেছেন, বিশেষ করে সলিমুল্লাহ খান স্যার যেটা বলেছেন আমরা সবাই শুনেছি, কিন্তু ব্যবস্থা নিয়ে আমি একটু তথ্য দিয়ে এক দুই মিনিটের কথা বলে আমি চলে যাব। আমরা শিক্ষা আর ব্যবস্থা যেটা আপনারা জানেন, বাংলাদেশের যে টোটাল রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য প্রথমে 14টি, পরবর্তীতে 27টি, পরবর্তীতে 26টি ভাগে ভাগ করে যারা নীতি নির্ধারণী কাজ করে সেটা আমরা বলি সিভিল সার্ভিস। অর্থাৎ টোটাল যে এমপ্লয়ি, রাষ্ট্রের যে টোটাল এমপ্লয়ি যারা এই পুরো রাষ্ট্র মেকানিজমকে যারা পরিচালনা করে, তাদেরকে বর্তমানে 26 ভাগে ভাগ করা হয়েছে। এই জন্য 26টি ক্যাডার সার্ভিস রয়েছে। এই 26টি ক্যাডার সার্ভিসের মধ্যে একটা ক্যাডার সার্ভিস আছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। এই বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের দায়িত্ব ছিল শিক্ষা সেক্টরের 14টি উইংসের নীতি নির্ধারণী কাজ করা। সেই জন্য বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার নামে একটি ক্যাডার রিক্রুটমেন্টস রুলস 1981-তে করা হয়েছিল। কিন্তু আনফর্চুনেটলি এই 14টি উইংসের মধ্যে মাত্র 2টি উইংস শুধু শিক্ষা ক্যাডার পরিচালনা করে, বাকি সকলগুলো উইংস পরিচালনা করে অ্যাডমিন ক্যাডার, প্রশাসন ক্যাডার। এই যে প্রশাসন ক্যাডারের লোকেরা, অর্থাৎ অপেশাদার লোকেরা, পেশাদারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কারণে যে অবস্থা হয়েছে তার দুটি উদাহরণ দিয়ে আমি চলে যাব, আমার কথা শেষ। একটি হচ্ছে একটি বিষয় নিয়ে কারিকুলাম নিয়ে কথা হয়েছে। আপনারা জানেন কারিকুলাম তৈরি করে এনসিটিবি, কিন্তু এনসিটিভিতে একটা পদ আছে কারিকুলাম বিশেষজ্ঞ। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিসের 9ম থেকে 6ষ্ঠ গ্রেডের লোকেরা এখানে পদায়ন পায়। আজকে আমার পোস্টিং ধরেন উলিপুরে আকবর আলী কলেজে ইসলামের ইতিহাসের আমি লেকচারার। আমি কালকে তদবির করে এনসিটিভির ওই পদে যদি যোগদান করি, ওই পদটার নাম হলো কারিকুলাম বিশেষজ্ঞ। আমি কালকে কারিকুলাম বিশেষজ্ঞ হয়ে গেলাম। দ্যাট মিন্স কারিকুলাম সম্পর্কে কোনো অভিজ্ঞতা আমার নাই, শুধুমাত্র আমি জাস্টিসের চেয়ারে বসলাম, আমি জাস্টিস হয়ে গেলাম। 6 বছর ওখানে চাকরি করলেন কারিকুলাম বিশেষজ্ঞ হিসেবে। যখন কিছুটা লেখাপড়া করে কিছু অভিজ্ঞতা হয়েছে, তখন তাকে বদলি করে দেওয়া হলো আরেকটি কলেজে। তখন হচ্ছে কি, আবার নতুন আরেকজন নিয়ে আসলো। তার মানে কারিকুলাম নিয়ে আজকে আপনার প্রবলেম দেখছেন। এর মূল প্রবলেমটি হচ্ছে কারিকুলামের কোনো এক্সপার্ট তৈরি না করে, কোনো এক্সপার্ট নিয়ে যেখানে নেই, জাস্ট যাকে খুশি যে তদবির করে ওখানে বদলি হয়ে আসতে পারে সে কারিকুলাম বিশেষজ্ঞ হয়ে যায়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আমরা অনেক সময় বলি, বাংলাদেশের শিক্ষকদের কোয়ালিটি নিয়ে অনেক কথা বলি, যে শিক্ষকদের কোয়ালিটি কেমন, শিক্ষকদের অবস্থান কেমন। সেখানে 2টি বাধা আমি আপনাদেরকে জানাতে চাই। একটি হচ্ছে, আপনারা জানেন সকল স্তরের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি টিচারদের ট্রেনিং হয় এখানে। নায়েম নামে একটি প্রতিষ্ঠান আছে। নায়েমের একটি পদ আছে ট্রেনিং স্পেশালিস্ট। একইভাবে
যে লোকটা আজকে একটি কলেজে ছাত্রদের পড়ায়, আমি 1 মিনিটই শেষ করে দেব। যে লোকটা ছাত্রদের পড়ায় তিনি কালকে বদলি হয়ে এখানে আসলে উনি হয়ে গেলেন ট্রেনিং স্পেশালিস্ট। এই যে শিক্ষার যে প্রশাসন, অর্থাৎ আমরা যেখানে যারা আলোচনা করেছেন বিজ্ঞ আলোচক মণ্ডলী, তারা শিক্ষা নিয়ে অনেক আলোচনা করেছেন, কিন্তু শিক্ষা ব্যবস্থাপনা যেটা শিক্ষার মেকানিজম যেখান থেকে তৈরি হয় সেই জায়গাটি কিন্তু ক্লিয়ার করতে হবে। আমি যারা আয়োজন করেছেন তাদেরকে এই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার শিক্ষা মেকানিজম নিয়ে, আমি 2020 সালে চীন থেকে পিএইচডি করে বাংলাদেশে আসলাম। আমি যখন আসলাম আমি অনলাইন এডুকেশনের উপরে পিএইচডি করেছি। তখন দেশে করোনা অবস্থা সৃষ্টি হলো এবং লেখাপড়া বন্ধ হয়ে গেল। আমি বহু চেষ্টা করেছি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তরকে বলার জন্য যে আমাদের সেই মেকানিজম আছে কিভাবে এই সিচুয়েশনে লেখাপড়া চালু রাখতে পারি, কিন্তু তারা কি করেছেন, তারা মিটিং করে শুধু বলেছেন আমরা অপেক্ষা করছি, পরিস্থিতি স্বাভাবিক হলে লেখাপড়া চালু হয়ে যাবে। এই হলো অবস্থা। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দেই আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। এই কারিকুলামের সাথে বা অন্যান্য জিনিসের সাথে শিক্ষার সাথে শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে কী করতে হবে সে বিষয়ে আলোচনার আয়োজন করার জন্য ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আসলে আমাদের হাতে একদম সময় নেই, যে কারণে আমরা যেহেতু একটা টাইম ফ্রেম আছে আমাদের এখান থেকে ছাড়তে হবে। আমি একটু বলি যে আসলে ঘটনাটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে আর একটা